গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়েস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি জানি আমার পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষ যেখানে যেখানে এই খবরটা যে যে পেয়েছে, হয়তো কেউই ভালো নেই, সবারই মন খারাপ। তবে হ্যাঁ, আমি বলছি অনেকটা দেরি করেই, আর তার আগে সব্বার কাছে এই খবরটা পৌঁছেই গেছে। আমি বলছি আরজি কর কাণ্ডের কথা। তো সে কথা নিয়ে আমি অত বেশি কথা বলতে যাবও না, আর ভালো লাগে না। কিন্তু একটা কথা বলার জন্যই আজকে এই প্রসঙ্গটা তুলে আনলাম আমার ভিডিওর মধ্যে। সেই প্রসঙ্গটা হচ্ছে, আমরা যারা মেয়েদেরকে বেশি দাবিয়ে রাখার চেষ্টা করি, এটা করো না, ওটা করো, ওটা ভালো, ওটা মন্দ, ওটা করো না, সেটা করো না, এই যে কথাগুলো বলে বেড়াই, তারা তারা কেন, প্রত্যেকটা মা, প্রত্যেকটা পুত্র সন্তানের মায়েরা যদি তাদের ছেলেদেরকে ঠিকঠাকভাবে মানুষ করতে পারতো, তাহলে বুঝি প্রত্যেকটা মেয়ে আজকে নিরাপদে বাড়ির বাইরে থাকতে পারতো। মেয়েরা এমনি এমনি বাড়ির বাইরে থাকে না, কর্মসূত্রেই থাকে। তখন কিন্তু তাদের নিরাপত্তা বোধ বলে যে একটা ভয় কাজ করছে এখন, সেই ভয়টা কিন্তু কাজ করতো না। আমিও এক পুত্র সন্তানের মা। তবে দেখো, মায়ের কথা যখন বলি তখন একটা কথা বলি, মায়েরা কিন্তু সন্তানদের কুশিক্ষা দেয় না, সুশিক্ষাই দেয়। কিন্তু সন্তান যদি সেই শিক্ষাটা না গ্রহণ করে, সেক্ষেত্রে বুঝি কিছুই করার নেই। তবে হ্যাঁ, এ কথা বলাই যায়, কিছু কিছু বাচ্চা আছে, তাদেরকে কিন্তু প্রথম থেকে বোঝা যায় যে তাদের মধ্যে কতটা কতটা মানে হিংস্র পরায়ণ বাচ্চা। তো তাদেরকে কিন্তু ছোট থাকতেই যদি তাদের বাড়ির মানুষেরা একটু একটু যত্নে রাখে, আদরে রাখে, খেয়ালে রাখে, তাহলে কিন্তু বড় হয়ে গেলে অন্তত অনেক মেয়ে তাদের হাত থেকে রক্ষা পায়। তো অনেক কথা বলা হয়ে গেল, আমি জানি না ভুল কোনো কথা বলছি কি না, আর কার কেমন লাগছে আমি সেটাও জানি না। কেন কি আমার কথা যে সবাই এর ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। হয়তো আমি যেই বক্তব্যটা রেখেছি যে পুত্র সন্তানের মায়েদের উচিত তাদের বাচ্চাকে সুশিক্ষা দিয়ে বড় করে তোলা, হয়তো এই কথাটা অনেক মায়েদের বুকে গিয়ে বাঁধবে যে এটা কি কথা বলে। কিন্তু আমার মন থেকে এটাই মনে হয় যে ছেলেরা যদি ঠিকঠাকভাবে বড় হয়ে উঠতো, একটা মায়ের সাথে, একটা পরিবারের সাথে যদি বন্ধুভাবাপন্নভাবে বড় হয়ে উঠতো, তাহলে কিন্তু ওরা বাইরে গিয়ে এই কুকীর্তিগুলো অন্তত করে বেড়াতো না, অন্তত কিছু প্রাণ বেঁচে যেত, ওদের দ্বারা কোনো কিছু ক্ষতি হতো না। তো ওটাই বলার ছিল আজকে। তো দেখতে পেলে যে আমি সকাল সকাল কিন্তু একটু চা খেয়ে কাজে লেগে পড়লাম। আর হ্যাঁ, ওই যে আজকে ডিমের ঝোল করেছিলাম, সেই ডিমের ঝোলটা কি বলো তো, আজকে অনেকক্ষণ কারেন্ট ছিল না। আর যেহেতু আমাদের এই ঘরে শিলপাটা এই জিনিসটা নেই, ওই টালির ঘরে রয়েছে, ওটা এখনও পর্যন্ত এই ঘরে আনা হয়নি। এবার ওই মিক্সির জন্যই তো ওয়েট করে বসে থাকা। আর ইনভার্টারের লাইনে তো আমাদের মিক্সারটা চলে না, জানি না কার কার চলে, কিন্তু আমাদের ওই লাইন করা নেই। তাই জন্য কিন্তু অনেকক্ষণ বসেছিলাম। তখন ভাবলাম যে একটা তো চপার আছে, চপিং বোর্ডটা আমার বলতে ওই অমিত যখন বাড়ির বাইরে ওই থাকতো, অফিসের কাজে যখন থাকতো, তখন ও নিজে নিজে মাঝে সাঝে রান্না করে খেত। এইবারে ওইটা তখনই ও কিনেছিল, তো ওইটার কথা হুট করে মনে পড়াতে আমি টুক করে বের করে নিলাম। বের করে নিয়ে কিন্তু আমি অত সুন্দর করে কিন্তু মিক্স করতে পারিনি, ও ছিল একটু দেরি করে বেরিয়েছে আজকে, তাই জন্য ওই আমাকে কিন্তু এটা করে দিয়েছে। পেঁয়াজ, রসুন, আদা আর দুটো কাঁচা লঙ্কা ছিল, কি সুন্দর হয়েছে না। আবার ও কিন্তু বলছিল যে এটা দিয়ে তুমি রান্না করবে। আর ছেলেরা যখন রান্না টান্না করে খায় না, তখন কিন্তু বুঝতে পারে যে কোন মশলাটা কোন তরকারিতে যায়, কেমন মশলা করলে মানে কতটা টেস্ট আসতে পারে, সেই জিনিসগুলো কিন্তু ওরা প্রায় শিখিয়ে যায়। তা ও বলেছিল বলে কিন্তু আমি করেও দেখলাম, আর খাওয়া হয়ে গেছে। এখন যখন আমি ভয়েসটা দিচ্ছি, তাই জন্য বলতে পারছি ভালো টেস্ট হয়েছিল। আর এদিকে কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর জানো তো, যদি হাসি মুখে কঠিন কাজও করো না, সেই কাজটাকে কিন্তু সহজ বলেই মনে হয়। আমি এক বোঝা যখন বাসন মাজছিলাম, তোমরা একটু খেয়াল করে দেখেছো কি না জানি না, আমি কিন্তু মুচকি মুচকি হাসছিলাম। হাসার অনেক কারণ আছে, অনেক কথা আমার মনে পড়ছিল। তো বিয়ের আগের কথাই মনে পড়ছিল। বাসন মাজতে আমি জানতাম না, আর আমাদের বাড়িতে এই বেসিনটা ছিল না, তো মানে ওই সিঙ্ক ছিল না, ওই
যেহেতু গ্রামে বাড়ি, আমাদের একটা কলপাড় ছিল, তো ওখানটার মধ্যে বসে বসে আমার মা কত সুন্দর করে বাসন মাজতো, যে একদিকে মাজতো আর একদিকে চলে যেত না। আমি যদি শ্বশুর বাড়িতে এসে যখন প্রথম বাসন মাজতে বসি কলপাড়ের ওখানটায়, তখন কি হতো জানো, আমার চারিদিকে বাসন, আমি কিন্তু মাঝখানে পড়ে থাকতাম। তো এইভাবে করে মাজতে মাজতে কিন্তু আমি আজকে মানে শিখে গেছি সব কিছু। আর মেয়েরা ম্যাক্সিমাম কাজ কিন্তু শ্বশুরবাড়িতে এসেই শেখে। বাপের বাড়িতে তো আদরে আহ্লাদে থাকে, তাই না? কিন্তু শ্বশুরবাড়িতে যখন একটা মেয়ে চলে আসে, তখন কিন্তু ও অনেক দায়িত্বের মধ্যে পড়ে যায়, কিন্তু ওকে তখন অনেক কিছু শিখতেও হয়। আর এই গাছটাকে কেন দেখাচ্ছি জানো, গাছটা যখন গরমের দিন ছিল, মানে ভরপুর রোদ ছিল, তখন পুরো শুকিয়ে গিয়েছিল। আর আমি তো তখন ভেবেছিলাম গাছটাকে ফেলেই দেব। আর এই গাছটা কোথায় আছে জানো, একটা ফুলের সাজির মধ্যে। আর ফুলের সাজিটা এত রোদ বৃষ্টির মধ্যে থাকতে থাকতে কিন্তু ও প্রায় শেষ। তো ওই ফুল গাছটাকে না ফেলে ওখানেই রেখে দিয়েছি। বৃষ্টির জল পেতেই মহাশয় না মহাশয়া কে বেশ আছে, সে কিন্তু একদম জাগ্রত হয়ে উঠেছে। কেমন লাগছে আমাকে কিন্তু জানিও। আর এই যে ইনি কোথায় যাচ্ছেন জানো, উনি যাচ্ছেন একটা জায়গায়। তো কোথায় যাচ্ছে না যাচ্ছে পরে হবে। আর এদিক থেকে আমি রেডি হচ্ছিলাম, আর কিছু কথা হয়তো তোমাদের সাথে বলেও নিচ্ছিলাম। তো কাজ সেরে কিন্তু আমি চলে এসেছি। আর বিকেলবেলায় আমার শাশুড়িমা করছে চালের বড়া। আর এটা আমার ছেলে কিন্তু বলে দিয়ে গেছিলো, তো উনি আর এখন কাছতে পারে না, এই জন্য ওটা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম করেছি। ওই যে বাচ্চা খেতে চাইলে কিন্তু মা সমস্ত কিছুই দেওয়ার চেষ্টা করে, যদি থাকে তার সামর্থ্যের মধ্যে, ওটাই। তবে আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমার কাছে বাবু যদি যে কোনো জিনিস, সেটা খাবার জিনিস হতে পারে, পড়ার জিনিস হতে পারে, মানে বই পড়ার জিনিস হতে পারে, যে কোনো জিনিস চাইলে কিন্তু হুট করে আমি দিই না, একটু বাদে, মানে 2-3 দিন হয়ে যায়, তারপরে কিন্তু নিজে ইচ্ছা করেই কিনে নিয়ে আসি। আর এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি কারো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ যেই কথাগুলো দিয়ে শুরু করেছিলাম তাতে করে সবার নাও ভালো লাগতে পারে, আবার সবার ভালো লাগতে পারে। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, একে অন্যের সাথে জুড়ে থেকো। টাটা।